প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন কি প্রায় 1 মাস ধরে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র এই শিরোনামে এই ব্যানারে ছাত্ররা যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনের নিয়ে নানা ধরনের আমরা চড়াই উতরাই এই সময় দেখতে পেয়েছি। প্রথম দিকে দেখা গেল এই আন্দোলনের যথার্থতা নিয়ে প্রশ্ন, তারপরে এই আন্দোলনকে ঠেলে দেওয়া হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের কাছে। পরে আবার নির্বাহী বিভাগের যেরকম চাহিদা ছিল সেই অনুযায়ী বিচার বিভাগও তাদের কর্মকাণ্ডকে একটু এগিয়ে নিয়ে আসলো, এবং তারপরে একটা বিচার বিভাগ থেকে একটা রায়ও আসলো, এবং যে রায়টা ছাত্রদের যে চাহিদা ছিল আমার কাছে মনে হয়েছে তার অনুকূলেই রয়েছে চাহিদা। কিন্তু তারপরেও পুরো দেশ কি শান্ত হয়েছে? অথবা এই আন্দোলনকে ঘিরে সারা দেশে যে ধরনের ঘটনা ঘটেছে, অনেক জায়গায় বেশ নাশকতামূলক কর্মকাণ্ড দেখা গেছে, এবং সেগুলিকে থামাতে গিয়ে পুলিশের বিভিন্ন রকম অ্যাকশন দেখা গেছে, এবং সেই সমস্ত কারণে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। প্রায় 200-200-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে আমরা বিভিন্ন মিডিয়াতে জানতে পেরেছি। এবং এই এক একটা ঘটনা যখন আমরা আলাদা করে পড়েছি, আলাদা করে জেনেছি, তখন গা শিউরে ওঠার মতো অবস্থা হয়েছে আমাদের। ছোট ছোট শিশুরা মারা গেছে কিভাবে সেটাও আমরা জানতে পেরেছি। ছাদে কিভাবে গুলিবিদ্ধ হয়েছে সেটাও আমরা জানতে পেরেছি। বিভিন্ন ভিডিওতে দেখতে পেরেছি যে কিভাবে ছাত্রদেরকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, লোকজনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, অথবা পুলিশ কিভাবে ছাদে লুকায়িত একজন কাউকে গুলি করে মেরেছে, এই ধরনের দেখেছি। এবং যে নিউজটা, যে দৃশ্যটা আন্তর্জাতিক মহলেও খুবই আলোচিত হয়েছে, সেটা হলো আবু সাইদের সেই ঘটনা, যিনি বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন প্রতিবাদীর ভূমিকায়, তাকে কিভাবে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এসবই আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনো কেন এই প্রসঙ্গটা থেমে যাচ্ছে না? এখনো কেন পরিস্থিতি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না? এখনো কেন সরকারের দিক থেকে কারফিউ দেশে রাখতে হচ্ছে? এখনো কেন যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হচ্ছে না? এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হলো যে এখনো কেন সারা দেশের স্টুডেন্ট যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তারা কেন নিরাপদে নিজেদের ঘরে থাকতে পারছেন না? এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। তারা হচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং সাবেক সংসদ সদস্য ডক্টর হাবিব মিল্লাত। ধন্যবাদ আপনাকে। এবং সেই সঙ্গে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে বর্তমানে যে পরিস্থিতিটা এখন চলছে, আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করেছি। আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন, যে কেন এখনো মানুষের মধ্যে সে আতঙ্ক অথবা অস্থিরতা কিংবা অনিশ্চয়তা বিরাজ করছে? এটা কি আরো আগে থেমে যেতে পারতো না? আগে কি আমরা স্বাভাবিক অবস্থায় পৌঁছতে পারতাম না? কেন এখনো চলছে? কেন এটা কি চালানো হচ্ছে? এটাকে কি দীর্ঘায়িত করা হচ্ছে নাকি? ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলেছেন, যে আতঙ্ক আছে, অস্থিরতা আছে, কিন্তু প্রধানত আছে অনাস্থা, অবিশ্বাস, এবং অনাস্থা এবং অবিশ্বাস থেকে তৈরি হয়েছে আসলে আতঙ্ক। যেমন ধরুন, গত কয়েকদিনের ঘটনাও যদি আমরা দেখি, যে মৃত মানুষের সংখ্যা নিয়ে যেমন একটা সংখ্যার একটা লুকোচুরি আছে, কতজন আহত হয়েছে তা নিয়ে যেমন একটা বিষয় আছে। আজকেও পত্রিকা আপনারা দেখবেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে কোনো নিরীহ ছাত্র অথবা নিরীহ ইয়েকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে এই যে 3000-এর মতো গ্রেপ্তার করা হলো, তারা কারা? তারা সবাই কি তাহলে সন্ত্রাসী? এটা একটা বিষয়। ক্লাস 9-এর একটা ছেলে যখন গ্রেপ্তার হয়, 17 বছরের নিচের বালককে যখন রিমান্ডে নেওয়া হয়, তাহলে তাদেরকে কিভাবে আমরা আখ্যায়িত করব বা কিভাবে তাদের এই ঘটনাটাকে ব্যাখ্যা করব? কিংবা ধরুন, বলা হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, সেটা থেকে তারা বললেন যে আমাদের এখানে আসলে ইন্টারনেটটাকে বন্ধ করে দেওয়ার কথা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আমরা শুনেছি কি, যে আমাদের এখানে ইন্টারনেট যে সার্ভিস সেটা ধ্বংস করবার জন্য ডাটা সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন বেসিস যারা,
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে অ্যাসোসিয়েশন, তারা বললেন এই কথাটা তো গোটা পৃথিবীতে আমাদের বিশ্বাসযোগ্যতাটা কমিয়ে দিয়েছে। কিরকম ভাবে যে একটা ডাটা সেন্টার কি জ্বালিয়ে দেওয়া যায় অথবা জেলে মানে জ্বলে যায়, আর জ্বলে গেলে কি গোটা দেশের ইন্টারনেট কমে যায়, এরকম স্পিড কমে যায় অথবা বন্ধ হয়। তারা বলছেন প্রতিদিন প্রায় $1 বিলিয়ন মতো করে নাকি তাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা কেন হলো? একবার পলক সাহেব তিনি বললেন যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো এই যে কথাগুলো বলছে যখন, জনাব রাজিকুজ্জামান রতনের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরে ওনাকে নিশ্চয়ই পাবো। আমি জনাব হাবিবুল্লাহ, ডক্টর হাবিবুল্লাহ, আপনার কাছে যাচ্ছি। আপনার কি এই সম্বন্ধে মূল্যায়ন, যে এটা কি আপনার কি মনে হয় না যে ইস্যুটাকে নিয়ে এত কিছু হলো, সেই ইস্যুটা নিয়ে কি আসলে এত কিছু হওয়ার আসলে খুব জরুরি ছিল, অথবা এটা কি অবধারিত ছিল? এটা কি আরো আগে থামানো যেত না? ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন, এই ইস্যুটা কিন্তু 2018 সনে শেষ হয়ে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যখন 2018 সালে সংসদে দাঁড়িয়ে বললেন, পরবর্তীকালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যেটিকে বিলুপ্ত করা হলো, 6 বছর পর সেটিকে আবার হাইকোর্টের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হলো। আমার তো যথেষ্ট সন্দেহ হয়, আমি সকলকে সন্দেহ করা শুরু করেছি আমি, যে কেউ না কেউ চায় দেশটা অস্থিতিশীল হোক। যেমন এই বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু ছোটখাটো একটি ব্যাপার নয়, এটার সাথে জড়িত আছে আমাদের দেশের ভবিষ্যৎ, যারা দেশকে নেতৃত্ব দিবে, ভবিষ্যতে যারা আমাদের দেশকে পরিচালিত করবে, তাদের ভবিষ্যতের সাথে সরাসরি সম্পৃক্ত, এবং সেজন্যই তারা আন্দোলনটি করেছে। কিন্তু এটার সাথে এমন ভাবে হাইকোর্ট থেকে রায়টি দেওয়া হয়েছে যে সেটি একটি ছোট্ট একটি চুরি ডাকাতির ঘটনা, কিংবা যেমন সহজভাবে কয়েক মিনিটের মধ্যে রায়টি দিয়ে, অল্প কিছুক্ষণের মধ্যে রায়টি দিয়ে দেওয়া হলো, কনসিকুয়েন্সেস বিবেচনা না করে। তো এটাও আমাকে চিন্তা করে দেখতে হবে যে এটাও কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা, কেন এই রায়টি হলো। দ্বিতীয়ত, যখন এই রায়টি হলো, যখন সরকারের পক্ষ থেকে সাথে সাথে কিন্তু অ্যাপিল করা হয়েছে, সাপ্তাহিক ছুটি থাকার কারণে কিন্তু পরবর্তী 3 দিনের মাথায় অ্যাপিল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, অ্যাটর্নি করেছেন। তখন সেটা যখন আপিল বিভাগে গেল, তখন কিন্তু আমাদের প্রধান বিচারপতি তিনি কয়েকটা কথা বললেন। একটি বললেন, হাইকোর্ট যদি ভুল করে থাকে তাহলে কিন্তু সেটা আমরা সংশোধন করে নিতে পারি, বা সেটা শুধরানোর জন্যই তারা আছেন। 1। 2 নাম্বার বললেন, আন্দোলন করে আর যাই হোক আদালতের রায় পরিবর্তন করা যায় না। 3, তিনি বললেন যারা টকশো আছে তারাই সবকিছু জানে, আমরা কিছু জানি না। যাই হোক, পরের কথাটা বাদই দিলাম। প্রথম দুটি কথায় আসি, যে হাইকোর্ট যদি ভুল করে থাকে, তারা যদি এটা বিশ্বাসী করতেন, তাহলে তারা প্রায় 1 মাস দেরি করে কেন 7ই অগাস্টের তারিখটি দিলেন? দ্বিতীয়ত, আরেকটি ভুল যেটি হচ্ছে যে আন্দোলন করে কিন্তু পরবর্তীকালে এই প্রধান বিচারপতির মাধ্যমে দ্রুত সামনের দিকে এগিয়ে এনে আমাদের কিন্তু ফয়সালা করা হলো। সুতরাং দেখতে হবে যে আমাদের দেশের সবাই কি বিবেক, বিচার, বুদ্ধি এটা কি সত্যিকার অর্থে আছে, না লোপ পেয়েছে অনেক জায়গায়? কারণ তাদেরকে তো আসলে যারা বিচারক হন, যারা প্রধান বিচার, আমি তাদের বিপক্ষে না, পরে আবার কে কখন কন্টেম্প্ট অফ কোর্ট করে দিবে, কিন্তু আমার মনে প্রশ্নগুলো জেগেছে, এবং এই দেশে আমার মনে হয় সংবিধানও অ্যালাউ করে যে প্রশ্নগুলো উঠানোর জন্য। আপনারা সরকারের দোষ দিয়ে যাচ্ছেন সকল সময়, সব সময়, কিন্তু যখন একটি, প্রথমত হাইকোর্টের ব্যাপারটি হচ্ছে যে এটা যখন নির্বাহী আদেশের ব্যাপার, রাজনৈতিক সিদ্ধান্ত, কিছু কিছু ব্যাপার আছে কোর্ট সেটাতে ইন্টারফেয়ার করে না, অত দ্রুত তারা ইন্টারফেয়ার করে ফেললো। সরকার যখন দেখলো বলটি যখন কোর্টে চলে গেছে, তখন আপনিই বলেন, সরকার যদি তখন এই কোর্টের উপর দিয়ে নির্দেশনা জারি করত, তখন আমি আপনি বলতাম না যে সরকার কোর্ট মানে না, আইন মানে না, বিচারক মানে না। সুতরাং সরকার দ্রুত সময় করতে চেয়েছে, এবং অনেকেই বলেন সরকার সময় ক্ষেপণ করেছে। আসলে সরকার আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ব্যাপারটিকে, যখনই দেখেন 17 তারিখে ঝামেলাটি হলো, আশুরার দিন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বক্তৃতায় বললেন যে ধৈর্য ধরেন, কোর্টের বিচারে আমরা সুফল, ভালো কিছু আশা করতে পারি, অর্থাৎ পক্ষেই যাবে। তারপর দিন থেকেই কিন্তু আবার পরিস্থিতি পাল্টে গেল, এবং যে সমস্ত কোমলমতি ছাত্রছাত্রীরা, যে আন্দোলনের প্রতি আমাদের সবসময় সমর্থন ছিল, সেই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, এই যে আমরা 3 জন এখানে আছি, আমাদেরকে যদি ইচ্ছা করে বলে যে একটা কিছু পুড়িয়ে দিতে হবে স্থাপনা, আমাদের পক্ষে কি সম্ভব?
আমাদের পক্ষে কি সম্ভব মেট্রো রেল কিংবা শত শত গাড়ি পোড়ানো কিংবা বড় বড় স্থাপনাগুলোকে ধ্বংস করা? আমি মনে করি আপনি আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য বিশেষ প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ ম্যাটেরিয়াল থাকতে হবে, যেগুলোর মাধ্যমে পোড়ানো সম্ভব। সুতরাং আমাদেরকে অবশ্যই এগুলোকে বিচার বিবেচনায় আনতে হবে, তবে তার চেয়ে আগে বিচার বিবেচনায় আনতে হবে। এবং আমারও ভুল, সেটা হচ্ছে যে এই যে সরকারি হিসাবে 150 আজকে বলেছে এবং বেসরকারি হিসাবে 210 জনের বেশি মানুষ মারা গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করা উচিত আমাদের। এবং সরকারকে ধন্যবাদ জানাই যে আগামীকাল একটা শোক দিবস ঘোষণা করেছেন। এবং সাথে সাথে আমরা চাই যে এর একটি বিচার হোক, যার মাধ্যমে যেই অপরাধী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হোক। দেশের অনেক ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি হয়তো আমরা পুষিয়ে উঠতে আমাদের অনেক দিন সময় লাগবে। ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে, খেটে খাওয়া মানুষের ক্ষতি হয়েছে এই সন্ত্রাসী অনৈতিক কর্মকাণ্ডের জন্য। কিন্তু যার সন্তান মারা গেছে, যার বাবা মারা গেছে, যার ভাই মারা গেছে, যার বোন মারা গেছে, তাকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন? তার ক্ষতিটি কিভাবে আপনি পূরণ করবেন? সুতরাং এই ক্ষতিটি তো কখনোই পূরণ হওয়া সম্ভব না। আমাদের দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা 53 বছর তো হয়নি, এর স্বাধীনতা যুদ্ধ ছাড়া অন্য সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটে নাই আসলে, এত মানুষের একসাথে মানুষ। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকটি হত্যাকাণ্ডে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা এটা সম্পূর্ণ সমর্থন করি। সাথে সাথে এটাও বলি, যারা নিরপরাধ এবং যারা অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয় তারাও যেন অশান্তিতে না থাকে, সে ব্যাপারটাও অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, আপনাকে আবার পেলাম। আপনি যে কথাগুলি বলতে চাচ্ছিলেন যদি সেখান থেকে আপনি শুরু করতে পারেন তাহলে ভালো। না, প্রশ্নটা হচ্ছে যে অনাস্থাটা তৈরি হলো কেমন করে? রাষ্ট্রের পক্ষ থেকে কি সত্য ভাষণ দেওয়ার ক্ষেত্রে তাদের দুর্বলতা আছে? যখন সবাই দেখলো ভিডিও ফুটেজে, যে ভিডিও ফুটেজের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি, কেমন করে নিরস্ত্র কিংবা ছোট একটা লাঠি হাতে বুক চিতিয়ে দাঁড়ানো সাইদ গুলি খেয়ে পড়ে গেলেন, ডাক্তাররা বললেন তার বুক ঝাঁঝরা হয়ে গেছে বুলেটে বা পিলেটে। তারপরে আমরা দেখলাম যে তিনি নাকি ইট পাটকেলের আঘাতে মৃত্যুবরণ করেছেন, এইরকম একটা রিপোর্টও আমরা দেখলাম। তো ফলে মানুষের আস্থার জায়গাটা কিভাবে ধাক্কা খায়। কিংবা বলা হলো যে হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয়নি, কিন্তু চারতলার ছাদের উপরে বাবার কোলে রিয়া গোপ কেমন করে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান, এগুলো যদি আবার তদন্ত হয় তাহলে দেখা যাবে যে তারা কি সত্যি বলছেন। অথবা আমরা দেখলাম যে রাষ্ট্রের প্রধান গুরুত্বপূর্ণ জায়গা বলে যেগুলোকে বলা হয় এটা কি পয়েন্ট ইনস্টলেশন, যে রামপুরা টিভি সেন্টার ৬-৭ ঘন্টা ধরে সেখানে হামলা, সেখানে জ্বালানো, এই ধরনের ঘটনা ঘটলো। পাশে আমরা যে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে আটকে পড়া পুলিশ সদস্যদেরকে উদ্ধার করবার জন্য 2 দফা হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে উদ্ধার করার তৎপরতাও আমরা দেখলাম। কিংবা হেলিকপ্টার থেকে নাকি পানি ছিটিয়ে অনেক জায়গায় আগুন নেভানো হয়েছে। কিন্তু রামপুরা টিভি সেন্টারটাকে রক্ষা করবার ক্ষেত্রে খুব একটা উদ্যোগ আমরা দেখি নাই। কিংবা সেতু ভবন বলি, কিংবা আমরা যদি বলি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলি, কিংবা ওষুধ স্বাস্থ্য মন্ত্রণালয় যদি বলি, কিংবা মেট্রো রেল যেটাকে নিয়ে এত গর্ব করা হয়, সেগুলো রক্ষা করবার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পুলিশ বাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব একটা ভালো ভূমিকা আমরা দেখি নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা গুরুতর একটা বলবো একটা ঘাটতিও লক্ষ্য করলাম। আর পাশাপাশি যেটা দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজে 1071 জনকে ভর্তি করা হয়েছিল, চিকিৎসার জন্য এসেছিলেন, সেখানে 350 জনের মতো ভর্তি হয়েছিলেন এবং তার মধ্যে এখনো প্রায় 250 জনের মতো ভর্তি আছে। কালকে আমরা বাম জোটের পক্ষ থেকে দেখতে গিয়েছিলাম, সেখানে কারো পেটের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কারো হয়তো কাঁধে গুলি লেগেছে। এই যে গুলিবর্ষণ, এই গুলিবর্ষণ করার নাকি কোনো নির্দেশও তেমন ছিল না। আবার এই যে কথাগুলো যখন হয় তখন মানুষের মধ্যে কিন্তু একটা অনাস্থার জায়গা তৈরি হয় যে সরকারি বয়ান যেটা আর বাস্তব যেটা, বয়ান এবং বাস্তবের মধ্যে একটা ফারাক যখন দেখে তখন একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়। আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের তাদের যে দাবিটা ছিল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে কথাটা বলা হলো তাতে তো মনে হলো যে এই সমস্যাটা অনেক আগেই সমাধান করে ফেলা যেত। তাহলে এখানে কি দম্ভ কাজ করেছিল, কিংবা কোনো যুক্তি না মানার প্রবণতা কাজ করেছিল, কিংবা শক্তি দিয়েই সমস্ত কিছু দমন করে ফেলা হবে 2018 সালের মতো
তেমন কথা কি ভাবনা ছিল? তা না হলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এমন কিছু কথা বলেছেন যা এই আন্দোলনের আগুনে আরো বেশি উস্কানি দিয়েছে। ফলে আমাদের দেখতে হবে কোন কথার প্রেক্ষিতে কি ধরনের প্রতিক্রিয়া হয়েছিল এবং তার ফলাফল গোটা দেশ কিভাবে সাফার করছে। আজকে আমরা মৃত্যুর সংখ্যা গুনছি, আজকে আমরা ক্ষয়ক্ষতির টাকার পরিমাণটা গুনছি। টাকা হয়তো আবার আমরা ট্যাক্স দিয়ে আমাদের সম্পদ পূর্ণ করে ফেলতে পারবো, ট্যাক্সের টাকা দিয়ে হোক অথবা বিদেশি ঋণ দিয়ে হোক সম্পদ আমরা ঠিকই পূরণ করতে পারবো। কিন্তু ওই চোখ মুছতে মুছতে সাইদের মা যে চেকটা গ্রহণ করলেন, আমরা সবাই চেক দেখলাম, কিন্তু চোখের জলটা কি আমরা কোনদিন মুছাতে পারবো? চেক দিয়ে তো আঁচলের মতো করে চোখের জল মোছানো যাবে না। এটার জন্য তাহলে কারা দায়ী? কেন এই ঘটনাটা, যেটা 14 তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ ছিল, 14 তারিখের পরে এই ঘটনাটা এইরকম ঘটে এই জায়গায় আসলো? তারও কিন্তু একটা তদন্ত হওয়া উচিত। এটা কি শুধু বাক্য দোষে এই ঘটনা ঘটেছে, নাকি এটা একটা পরিকল্পিত ব্যাপার ছিল? সেগুলো আমাদেরকে বিবেচনা করে দেখা উচিত। জি জি, আমি আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে এখানে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। যে প্রশ্নটা হলো, আপনি যেটা বলেছেন যে আপনার কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যখন ধ্বংস করা হলো, সে সময় সেগুলোকে রক্ষা করার জন্য আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তেমন কোনো উদ্যোগ দেখেননি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন বিষয়টা ইচ্ছাকৃত ছিল, যে পরবর্তীতে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য? আপনি কি সে ধরনের কথা ভাবছেন? না, আমি সেটা ভাবছি না। আমি ভাবছি কি, তাদের কাছ থেকে সম্পদের চাইতেও, সম্পদ রক্ষা করার চাইতেও আন্দোলনরত মানুষকে দমন করার প্রবণতাটা ছিল প্রধান। যে কারণে উত্তরায় সরাসরি গুলি করতে তারা দ্বিধা করে নাই, বা তারপরে ধরুন রামপুরা বাড্ডা এলাকায় সরাসরি গুলি করতে তারা দ্বিধা করে নাই। কারণ তাদের মূল কনসার্ন ছিল যে এই আন্দোলন যেন তাদের ক্ষমতাকে স্পর্শ না করে। ফলে আন্দোলনকে দমন করে ক্ষমতাকে নিরবিচ্ছিন্ন করতে চেয়েছেন, প্রয়োজনীয় সম্পদ যায় যাক। ফলে এখন আবার সেই সম্পদের কথা বলেই কিন্তু আন্দোলনকারীদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে। আমরা মনে করি সম্পদ নষ্ট সেটা যেমন দুঃখের, তার চেয়ে বড় দুঃখের একটা আন্দোলনকে এতদূর প্রলম্বিত হতে দেওয়া, সেটা আরো বেশি আচ্ছা, দুঃখের। আরেকটা কথা আপনাকে আমি বলতে চাচ্ছি। আরেকটা কথা, সেটা হলো ডক্টর মিল্লাত একটা কথা কিন্তু বলেছিলেন। উনি বলেছিলেন যে এই ঘটনাটা, এই পুরো বিষয়টা এত জটিল কিছু ছিল না, এটা হয়তো আর আগেই থামানো যেত। এবং এটা কেন থামানো যায়নি এটা বলতে যে উনি একটু ইঙ্গিত করেছেন যে 5ই জুনের যে রায়টা ছিল এবং তারপর সেটাকে নিয়ে আমাদের উচ্চ আদালত যে ভূমিকাগুলো রেখেছে, সেগুলো আরেকটু যদি আমাদের বাস্তব পরিস্থিতির আলোকে হতো, তাহলে হয়তো এতটা ঝামেলা হয়তো এই পর্যন্ত আসতো না। আপনি কি এই ধরনের কিছু মনে করেন? আমি মিল্লাত ভাইয়ের সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণ একমত যে যতটা দ্রুততার সঙ্গে এই কাজটা করা দরকার ছিল, ঠিক ততটাই ঢিলেমি আমরা লক্ষ্য করেছি। একসময় তারা বলেছেন যে 7ই আগস্ট কিংবা 9ই আগস্টের আগে কোনো কিছু করাই যাবে না, কিন্তু একদিনের নোটিশে তো আদালত একটা দ্রুত গতিতে একটা সিদ্ধান্ত দিতেও পারলেন। তার মানে ছাত্রদের কাছে এটাই প্রমাণিত হলো, এবং ছাত্রদের কাছে এই অভিজ্ঞতা তো আছে। কাদের মোল্লার যখন ফাঁসির রায় নিয়ে আন্দোলন হয়, সেই সময় আন্দোলনের মুখে কিন্তু আদালতকে দ্রুত গতিতে অনেক কিছু সিদ্ধান্ত আমরা নিতে দেখেছি। অথচ এইবার প্রধান বিচারপতি যখন বললেন, তোমরা কি আন্দোলনের ভয় দেখিয়ে আদালতের উপর কর্তৃত্ব করতে চাও, এই কথার পরবর্তীতে আবার বিষয়টা কি দেখা গেল? পরবর্তীতে বিষয়টা হলো ঠিকই তো, দ্রুততম গতিতে তো আদালত আবার ভূমিকা পালন করলেন। এবং আর একটা বিষয় এখানে পরিষ্কার হলো, যে বিষয়টা ছাত্ররা বলেছিল এটা হচ্ছে একটা এক্সিকিউটিভ অর্ডারে করা সম্ভব, এটা প্রজ্ঞাপন জারি করেই করা সম্ভব, আদালতও কিন্তু সেই ইন্ডিকেশনটাই দিল, যেটা প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে বাড়ানো, কমানো অথবা এটাকে পরিবর্তিত করাও সম্ভব। তাহলে ঘুরে ফিরে তো একই জায়গায়, মাঝখান থেকে আন্দোলন, এক্সিকিউটিভ এবং আদালত, এই 3 জায়গায় ঘুরতে গিয়ে এবং মাঝখানে কিছু ব্যক্তির আস্ফালন। একদিকে যেমন বললেন যে এই সমস্ত ছাত্র সংগঠনগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য ফু দিয়ে উড়িয়ে দিতে পারে ছাত্রলীগ, অথবা এই সমস্ত আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তো ফলে এই সমস্ত কথা বলে কি ছাত্রদের প্রতিপক্ষ দাঁড় করিয়ে ফেলা হলো সরকারি দলের ছাত্র সংগঠনকে, ছাত্রদের প্রতিপক্ষ দাঁড় করিয়ে ফেলা হলো আন্দোলনে। সবাই বলছেন হ্যাঁ সংস্কার প্রয়োজন, তো সংস্কার যদি প্রয়োজনই থাকে তাহলে সংঘাতটা কেন অনিবার্য হয়ে উঠেছিল? এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে, যে সংঘাতটা কারা তৈরি করতে চাইলেন এবং এই সংঘাতের ফলাফল গোটা দেশবাসী কিভাবে সাফার করেছে। এবং মিল্লাত ভাইয়ের আর একটা কথা আমি ওই নেটওয়ার্ক দুর্বল থাকা সত্ত্বেও শুনতে পেয়েছি, সেটা হলো যে স্বাধীনতার পরে এইরকম ঘটনা তো আমাদের ইতিহাসে নাই। মিল্লাত ভাইয়ের এই কথাটার সঙ্গে আমি একমত। স্বাধীনতার আগে বা পরে কখনো ছাত্র আন্দোলনে বলি অথবা কোনো আন্দোলনে 4-5 দিনের মধ্যে এত মানুষের মৃত্যু তো আমরা দেখি নাই। ফলে
পরাধীন জি। আমলে গুলি করলে আমরা বুঝতে পারতাম যে ওরা বিদেশি, ওরা আমাদের উপর গুলি চালিয়েছে। সেই সময় আমরা বলেছিলাম যে আমাদের ট্যাক্সের টাকায় কেনা বুলেট দিয়ে আমার জনগণকে হত্যা করা হয়, এই কথা আমরা শুনেছি না? আর এখন আমাদের দেশের জনগণ দেখছে আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি, অথবা জাতিসংঘ মিশনে যাওয়ার কারণে ওখান থেকে ফিরে আসা যে সমস্ত যানবাহন, সেই যানবাহন নিয়ে আজকে জনগণের মুখোমুখি তারা দাঁড়িয়ে গেলেন। এর জবাবটা কি এই রাষ্ট্রপক্ষকে দিতে হবে না? জি, অনেক ধন্যবাদ। জনাব হাবিবি মিল্লাত, আপনার কাছে আমি যে কথাটা এখন মানে একটু আপনি ঠিকভাবেই আপনার মতো করে বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপিল বিভাগে যখন রায়টা আমরা পেয়ে গেলাম, আপিল বিভাগের রায় পাওয়ার পর আমরা যে দৃশ্যগুলো দেখলাম সেগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে দু ধরনের দৃশ্য ছিল। এক ধরনের দৃশ্য ছিল যে রায়টা হয়ে যাওয়ার পর ছাত্রদের দাবিগুলো মোটামুটি মেনে নেওয়ার পর তারপরেও যেন দেখলাম তারা আরো কিছু চায়, এই একটা জিনিস। আর বিপরীত দিকে দেখলাম যে পুলিশের এক ধরনের তৎপরতা, একে ধরে তাকে ডেকে নিয়ে ভাত খাওয়ায়, তাকে নিরাপত্তা দেওয়ার নামে বাসা থেকে নিয়ে যায়। এই যে ঘটনাগুলি ঘটলো এবং সারা দেশে একটা গ্রেপ্তার, গণগ্রেপ্তার বলি অথবা গ্রেপ্তার বাণিজ্য বলি, যেটাই বলি, সারা দেশেই কিন্তু এটা ঘটতে থাকলো। সাধারণ স্টুডেন্টদেরকেও, ছোট ছোট স্টুডেন্টদের, স্কুল কলেজের স্টুডেন্ট, তাদেরকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই যে ঘটনাগুলো, এগুলো কি আপনার মনে হয় না যে একটু বাড়াবাড়ি হয়েছে? প্রথমত আপনি যেটা বললেন যে আপিলেট ডিভিশন যে রায় দিয়েছে এবং সরকার যেটা প্রজ্ঞাপন জারি করেছে, সত্যিকার অর্থে ছাত্ররা যে সংস্কার চেয়েছে তার চেয়েও বেশি তারা পেয়েছে। এই ইস্যুতে অন্তত কেউ কোনো কথা বলতে পারবেন না বলে আমি মনে করি, যে যত সমালোচনাই হন না কেন। তারা 95% চেয়েছিল। এখন দেখেন, মুক্তিযোদ্ধার সন্তানদের রাখা হয়েছে, তাদের প্রতি সবসময় শ্রদ্ধা আমার মুক্তিযোদ্ধাদের প্রতি, কিন্তু তাদের কিন্তু নাতি নাতনিদের রাখা হয়নি। অর্থাৎ 5% কোটা যদি বলেও থাকেন, সত্যিকার অর্থে যদি চিন্তা করে থাকেন, তাহলে হয়তো 1% কোটাও মুক্তিযোদ্ধা দিয়ে বা তোর সন্তানদের দিয়ে পূরণ হবে না। মুক্তিযোদ্ধা তো সম্ভবই না, মুক্তিযোদ্ধার সন্তান দিয়ে সম্ভব না। তাহলে ব্যাপারটি দাঁড়ালো 4%। এবং সরকার আরেকটি ভালো সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী আদেশে, সেটি হচ্ছে যে এই যে পূরণ কোটাগুলো যেগুলো খালি থাকবে, যেটা বাংলাদেশের একটা পুরনো ব্যাধি, যে কোটা যদি পূরণ না হয় সেটা বাদ থাকে, অর্থাৎ শূন্য পদ থেকে যায়, তাতে অফিস আদালত যেখানে চাকরি করার কথা সেইখানে আন্ডারস্টাফ হওয়ার কারণে কাজকর্ম ব্যাহত হয়। সরকার এটা খুবই সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই ডামাডোলের মধ্যে কেউ সেটা বলতে পারছে না। সেটা হচ্ছে শূন্য পদগুলি কোটা না হয়ে মেধার মাধ্যমে পূরণ করা হবে। অর্থাৎ মেধাবীদের ক্ষেত্রে এখন কোটা যদি 2% আমি বাদ দেই, বা মুক্তিযোদ্ধাদের জন্য যে 5%-এর জায়গায় যদি একটা পোর্শন রেখে দেই, 96-97% এখন হচ্ছে মেধার জন্য। হ্যাঁ, অবশ্যই এটা পরিবর্তনশীল, সেটা ভবিষ্যতের ব্যাপার, যে কোনো দেশের এটার জন্য পরিবর্তনশীল। এখন আমি আসি, এই যে সাইদ নামে যে ছাত্রটি মারা গেছে রংপুরে, সত্যিকার অর্থেই এটা ভিডিওতে দেখেছি এবং দুঃখ পেয়েছি, তার রুহের মাগফিরাত কামনা করি, বিচার চাই। কিন্তু আপনি এজাহারের কথা বললেন, এজাহার কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়নি, হয়তো তার ওইখানকার কলিগরা করেছে, কিন্তু সরকার কিন্তু একটা কাজ করেছে, মারা যাওয়ার পরেই, ওই 6 জন মারা যাওয়ার পরেই একজন বিচারপতির নেতৃত্বে কিন্তু একটা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, যেটা আমরা সবসময় চাই, সেই ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং প্রাথমিক এজাহারে কি উল্লেখ করেছে তার সহকর্মীরা, সেইটা আমরা অবশ্যই সমালোচনা করতে পারি, কিন্তু সরকারকে দোষারোপ করতে পারি না। হয়তোবা কেউ করেছে এবং সেটা জনসমক্ষে এসছে মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, সেটা অবশ্যই একটি ভালো কাজ। এবং আমি এই ধরনের কাজ যারা করেছে, যারা সরকারকে বিপদে ফেলতে চায়, এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, এটাও আমি দাবি করি। ডক্টর মিল্লাত, আমি আপনাকে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি। দেখেন, একটা কথা বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যাদেরকে অ্যারেস্ট করছে ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করছে, যাদের ভিডিও ফুটেজ দেখা যায় তাদের অ্যারেস্ট করছে। তার মানে ভিডিও ফুটেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ওই আবু সাইদের ঘটনাটা কিন্তু আমরা সারা দেশের মানুষ ভিডিও ফুটেজই দেখেছি। তারপরেও পুলিশের এজাহারে বলা হলো সে পুলিশের ইয়েতে মারা যায় নাই, ওই দুর্বৃত্তদের ইট পাটকেল নিক্ষেপে এবং গুলিতে মারা গেছে। আচ্ছা, এই পর্যন্ত মানলাম যে পুলিশ তার কলিগকে বাঁচাতে চাইছে, হতে পারে, আমি মানলাম এটুকু। কিন্তু আমি গত পরশুদিন দেখলাম আপনাদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী, উনি ওনার এলাকায় যে বলেছেন যে ওই দিন পুলিশ কোনো গুলি করে নাই,
কারণ পুলিশের কোনো গুলি করার নির্দেশনাই ছিল না। তাহলে কি বলবেন ভাই? আমি প্রথমত তার কথাটি শুনিনি, তবে আমি দেখেছি পত্রিকাতে তিনি বলেছেন যে পুলিশের পোশাক পরে সন্ত্রাসীরা সন্ত্রাস করেছে, পুলিশের পোশাক পরে তারা পুলিশ ছিল না, এই কথাটি শুনেছি, কিন্তু আগের কথাগুলো আমি শুনিনি। যে কথাটি শুনিনি সে সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না। আরেকটি কথা বলতে পারি, সত্যিকার অর্থে মৃত্যু তো আসলে কোনো সংখ্যা নয়। যে মারা যায় তার আত্মীয় স্বজনরা বুঝেন কি ক্ষতিটা হয়ে গেল। সুতরাং সংখ্যা নিয়ে যে কথাটি হচ্ছে সেটি আজকেও সরকারের পক্ষ থেকেই, গতকালকে 147 জন, আজকে মন্ত্রী পরিষদ সচিব বলেছেন আরো 3 যোগ হয়েছে, হয়তো ওনারা আরো খোঁজ করবেন, আরো যোগ করবেন, পত্রিকার মাধ্যমে হয়তো 200-210 জনের কথা এসছে। সংখ্যা যাই হোক না কেন, প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক। এখন আপনারা যদি বলে থাকেন এটা নিয়েও সরকার তাল বাহানা করছে, বলেন সরকারকে তো প্রথমে কনফার্ম হতে হবে। মিডিয়ার তো তত দায়িত্ব নেই, যেগুলো শতভাগ কনফার্ম সেগুলো 210-এর জায়গায় 215 হলেও সরকার সেটা দেখবে, কিন্তু সেগুলো প্রমাণিত হয়ে আসতে হবে, এটাও দেখতে হবে। আর দ্বিতীয়টি একটি কথা, যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, যে ছেলেটি গুলিতে মারা গেছে ছাদের উপর, তার জন্য দুঃখ প্রকাশ করি, এবং সত্যিকার অর্থে এটা একটা রীতিমতো অন্যায়, যেই করে থাকুক না কেন। কিন্তু ছাদে গুলি যে শুধু হেলিকপ্টার থেকেই করা যায় তা কিন্তু না, নিচ থেকেও কিন্তু ছাদে গুলি করে, এটা কোনো সন্দেহ নাই, হয়ে থাকতে পারে। এবং এটা কিন্তু প্রমাণ না নিয়েই আমরা কিন্তু বলা শুরু করেছি, এবং র্যাব থেকে আমরা যেটা দেখেছি যে তারা হেলিকপ্টার নিয়ে ওই স্মোক গ্রেনেড বা এগুলো সম্বন্ধে তারা কিন্তু বলেছে, স্বীকারও করেছে যেগুলো তারা করেছে। কিন্তু গুলি করা যদি সচক্ষে কেউ না দেখেন এবং ভিডিওটি যদি কেউ না দেখেন, তাহলে কিন্তু সরাসরি কাউকে অপরাধী বলাটা ঠিক না। আমি হয়তো সমালোচনা করতে পারি, কিন্তু বাংলাদেশে সমস্যাটা হয় কি, মানুষ কিভাবে এই বিরোধী দলের উপর আস্থা হারায়, তারা বলতে বলতে বেশি বলে ফেলে, তখন জনগণ দেখে আমরা তো এইটুকু দেখেছি, এর বেশি দেখিনি। এই জন্যই জনগণ কিন্তু বিরোধী দল বলেন বা যে যার কথাই বলেন না কেন, তাদের উপর আস্থা রাখতে পারে না। আপনারা এই যে সন্দেহ হয়েছে যে কেপিআই গুলোকে, কেপিআই কিন্তু ডিক্লেয়ার করতে হয় যে এটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। আপনি একটা স্টেশন করলেন কিংবা আপনি একটা সরকারি সম্পত্তি করলেন, এটা কিন্তু কেপিআই না। কেপিআই একদম সিলেক্টেড, বাংলাদেশে অনেক কেপিআই আছে যেটাতে সেটাকে কেপিআই হিসেবে উল্লেখ করা আছে। আমি জানি না মেট্রো রেল কিংবা বিটিভি ভবন তো ডেফিনেটলি কেপিআই না, সম্ভবত না। তো সুতরাং কেপিআই বলা ঠিক হবে না, এটাকে বলাটা উচিত হবে সরকারি না, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস এবং বিনষ্ট। এবং আপনারা দেখেছেন যে সেইখানে আগুন জ্বলছিল, অবশ্যই হেলিকপ্টার নিয়ে পুলিশদের উদ্ধার করা হয়েছে পার্শ্ববর্তী এলাকা থেকে, সেইখানে আরো অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল। কিন্তু সেই এলাকাতে সেদিন যদি ভিডিও ফুটেজগুলো আপনি দেখে থাকেন, মানে সংঘর্ষ চলছিল সেই দিন, এবং সেই সংঘর্ষে কয়েকজন পুলিশ আহত হয়েছে। আমি বলি না যে পুলিশও মানুষ, তারাও আহত হলে তাদের ব্যাপারেও সমবেদনা জানাতে হবে, তারা নিহত হলে তাদের মাগফিরাত কামনা করতে হবে। কিন্তু যে কথাটি সবচেয়ে বেশি সত্য, একটি নির্মোহ, একটি নিরপেক্ষ একটা তদন্ত হয়ে যারা এর সাথে জড়িত, বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে, সরকার থেকেও বলা হচ্ছে, বিরোধী দল থেকে বলা হচ্ছে, মিলাদ ভাই, আমি একটা কথা বলি আপনাকে, এই যে কথাটা আপনি বললেন, এই যে আপনি কথাটা বললেন যে একটা নির্মোহ নিরপেক্ষ তদন্ত, আচ্ছা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এ ধরনের কোনো তদন্ত কি আদৌ সম্ভব, নির্মোহ নিরপেক্ষ, এবং সেটা সকলের কাছে গ্রহণযোগ্য? আপনার কি মনে হয় সম্ভব? প্রথমত হচ্ছে যে আপনি যে শেষের কথাটি বললেন সেটা কখনোই সম্ভব না সকলের কাছে গ্রহণযোগ্য। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, শতভাগ নিরপেক্ষ তদন্ত হয়, তাও সকলের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ তারা তো ছুতা খুঁজতেই থাকবে। সেটা বাদ দেন, সকলের কাছে গ্রহণযোগ্য। আমি প্রসঙ্গে আসছি আপনার কাছে, একটু পর আবার আসতেছি। আমি এখন একটু রতন ভাই কাছে যাচ্ছি। জনাব রতন ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনাকে কিন্তু আমরা শুনতে বারবার আমাদের কষ্ট হচ্ছিল, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, ইন্টারনেটের গতি দুর্বল ছিল। এই গত কয়েকটা দিন, যতদিন ধরে এই সমস্যাটা চলছে, এর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। সরকার ঘোষণা দিয়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, নানা রকম অজুহাত দিয়েছে যে আমরা করিনি, বন্ধ হয়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, অনেক কিছু বলেছে। এবং তারপরে যখন ঘোষণা দিয়ে আবার চালু করলো গতকালকে, তারপরেও দেখছি যে এখনো কিছু হয়নি। তার প্রমাণ তো আপনার সঙ্গে আমার এই আলাপ আলোচনার যে বাস্তবতা, যেটা দেখলাম আমরা, সেটাই। তো আপনি এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া,
এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়িত করছেন? একটা গণতান্ত্রিক দেশে এরকম যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে দেওয়া এটা কি ঠিক, অথবা এটা বন্ধ করে দিলে কি গুজব কমে না বাড়ে? ধন্যবাদ, খুব ভালো একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। গত কয়েকদিন আগে একটা এরকম কথা এসছে যে পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র খুব দুর্বল, অথবা যে সমস্ত দেশে গণতন্ত্রকে দমন করে রাখা হয়, সেই সমস্ত দেশে তারা সবচেয়ে আগে হাত দেয় ইন্টারনেটের উপরে। এবং পৃথিবীর অনেক দেশে এরকম তার উদাহরণ দিয়ে দেখিয়েছেন। এবং এমনি তো বাংলাদেশে ইন্টারনেটের স্পিডটা অনেক কম, তারপরও যে স্পিডটা আছে সেই স্পিড কিন্তু আমাদের দেশে শুধুমাত্র মানে আমাদের কমিউনিকেশনের জন্য না, এটা আমাদের বিজনেসের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের একটা অনেক ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, তারা কিন্তু এই ইন্টারনেটের উপরেই নির্ভরশীল। এবং আমাদের এখানে একটা বড় ইকোনমি তৈরি হয়েছে, যার নাম হচ্ছে গিগ ইকোনমি বা প্ল্যাটফর্ম ইকোনমি। সেই প্ল্যাটফর্ম ইকোনমি পুরোটাই কিন্তু ইন্টারনেট নির্ভর। তার মধ্যে আপনার সেই উবার পাঠাও থেকে শুরু করে ফুড পান্ডার খাবার থেকে শুরু করে সবকিছু এর উপর নির্ভরশীল। তো ফল এমনকি এখন শিক্ষা ব্যবস্থার সঙ্গেও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ফলে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনি কি মেসেজটা দিতে চাইলেন? এক। দুই নম্বর হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কি আসলে তথ্য বন্ধ করা গেল? মানুষ তো বিকল্প পথ ঠিকই খুঁজে বের করে নিয়েছে। এক। দুই নম্বর যেটা হলো যে সাধারণ তথ্য প্রবাহ যখন বন্ধ হয় তখন গুজবের প্রবাহটা শক্তিশালী হয়, এবং সেই একদিকে গুজব তৈরি করা, আরেকদিকে গজব নামিয়ে আনা, এই দুটোই কিন্তু পাশাপাশি চলছে। ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং আর একটা জিনিস যেটা মিল্লাত ভাই বলেছিলেন, যে কথাটা আমাদের একজন মন্ত্রীও নাকি এরকম বলেছেন, যে পুলিশের পোশাক পরে অনেক দুর্বৃত্ত নাকি অনেকের মধ্যে ঢুকেছে। এটা তো আরো উদ্বেগজনক ব্যাপার। একদিকে ইন্টারনেটের সার্ভিসটা স্লো করে দেওয়া হলো অথবা বন্ধ করে দেওয়া হলো, আরেকদিকে পুলিশের পোশাক পরেও সেখানে অনেকে সেখানে ইন্টারফেয়ার করতে পারেন। তাহলে কি দাঁড়ায়? গুজব কতভাবে তার শাখা প্রশাখা বিস্তার করতে পারে। এবং শেষে যেটা হবে, কে কাকে বিশ্বাস করবে? পুলিশের পোশাক পরে যে আমাকে রাত্রেবেলায় ডেকে নিয়ে যাবে, সে কি আসলেই পুলিশের লোক? আজকে তো দুটো কথা এসছে, আদালত একটা কথা বলেছে যে গ্রেপ্তার করে এই সমস্ত মশকরা বন্ধ করেন, গ্রেপ্তার করে খাবার টেবিলে ধরে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসিয়ে দেবেন, এই মশকরা বন্ধ করেন। আদালতকে পর্যন্ত এই কথাটা বলতে হয়েছে। ফলে এইদিকে যেমন এই ধরনের একটা মশকরা আমরা দেখছি, আর একদিকে কি আমরা ডিবি হেফাজতে বসে সংবাদ সম্মেলন করতে দেখছি। তো এগুলো কি মানুষের মধ্যে আস্থা তৈরি করে, নাকি আতঙ্ক বাড়ায়, নাকি এটা মানুষের মধ্যে এইরকম তৈরি করে যে সরকার যে কোনো প্রকারে হোক প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে ছাত্রদেরকে, প্রতিপক্ষকে দমন করবার জন্য সে সর্বোচ্চ ব্যবস্থা করবে? আর পৃথিবীর এমন কোনো দেশ কি আছে যেখানে কোনো একটা আন্দোলন হয় আর বিরোধী দল সেখানে অংশগ্রহণ করে না? এমন কোনো আন্দোলন কি পৃথিবীতে কোথাও আছে? কিংবা কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, তাহলে যে কোনো সামাজিক আন্দোলনে তো আওয়ামী লীগের কর্মীরা নামবে, কারণ তা নাহলে তার রাজনীতি থাকে না। ফলে এখন যে অভিযোগটা করা হয় যে বিরোধী দলরা সুযোগ সন্ধান করছে, আসলে তাদেরকে সুযোগ করে দেওয়ার কাজটা কে করলো, এটাও একটু খুঁজে বের করা দরকার। যে কাজটা আমি 2 দিনে করতে পারি, সেটার জন্য কেন আমি 21 দিন সময় নিলাম? জি, অনেক ধন্যবাদ জনাব হাবিব মিল্লাত। আপনার কাছে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে, তো এটা আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি এটা মোটামুটি শেষ প্রশ্ন। সেটা হলো যে এই যে আমরা ইন্টারনেটের গতি নিয়ে বললাম, ইন্টারনেট চালু হলো, গতকালকে দেখলাম যে আমাদের প্রতিমন্ত্রী পলক সাহেব বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ থাকবে, এগুলো উনি বন্ধ করে রাখলেন। এবং তারপর সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি নিজে ফেসবুক পেজ কেন চালু রেখেছেন? তখন উনি আবার একটা ব্যাখ্যাও দিলেন যে না, সঠিক তথ্যটা মানুষকে জানানোর জন্য উনি এটা চালু রেখেছেন। সঠিক তথ্য মানুষকে জানানোর জন্য এই দায়িত্বটা ওনাকে কে দিল? 1 নম্বর। 2 নম্বর হলো, যদি উনি মানুষকে জানাতে চান তাহলে মানুষকেও তো ওই প্ল্যাটফর্মে ঢুকতে হবে। তারা কি করে ঢুকবে? তারা তো ঢুকতে পারবে না। আবার আমাকে আজকে অনেকে, আমি তো নিজে ফেসবুক ইউজ করতে পারি না, কারণ আমার তো নাই ইন্টারনেট। অনেকে বাইরের থেকে আমাকে দেখালেন যে আপনাদের তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাহেবের ফেসবুক চালু আছে। উনি এই কিছুক্ষণ আগেও একটা পোস্ট দিয়েছেন, আওয়ামী লীগের ফেসবুক চালু আছে। তাহলে বিএনপিটা ভাই চালু নাই কেন? এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে এক বাজারে 2 ভাও, এটা কি কাজটা ঠিক হচ্ছে ভাই? আপনার কি মনে হয় আওয়ামী লীগের একজন নেতা অথবা কর্মী হিসেবে? আওয়ামী লীগের যদি ফেসবুকটি চালু থাকতো তাহলে তো আমারও ফেসবুকটি চালু থাকার কথা ছিল, সেটাও বন্ধ। সুতরাং হয়তো আপনি তো আওয়ামী লীগ না, আপনি তো একজন ব্যক্তি। মানে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ এটা চালু আছে, আমার কাছে আছে, স্ক্রিনশট আছে, আমি দেখাতে পারবো আপনাকে। সত্যিকার অর্থে
এটা যদি চালু থেকে থাকে আমি মনে করি সবার জন্য চালু থাকাটা দরকার। তবে একটা ব্যাপার মনে রাখবেন, এই সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যে গুজব যেমন ছড়ানোর ওস্তাদ, গুজব বন্ধ করার ওস্তাদ, কিন্তু গুজবের ডালপালাটা বের করার জন্য সবচেয়ে প্রথম আমি যেটা দেখেছিলাম, আমার মনে আছে, মানে মনে আছে তো সবসময় গুজব ছড়ায় হেফাজতের আন্দোলনের কথা, আপনার যদি খেয়াল থেকে থাকে, সেই আফ্রিকার কোন দেশের লোকজন মারা গেছে সেই মৃত্যুগুলোকে ফেসবুকের মাধ্যমে সকলকে দেখানো হয়েছে যে শাপলা চত্বরে মারা গেছে। এগুলো মানুষকে উত্তেজিত করে এবং ভুল সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। সুতরাং ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেমন উপকারী, তেমনি ভাবে রাত জেগে সোশ্যাল মিডিয়ার অপকারিতা অনেক আছে, সেটা নিয়ে আমি আলোচনায় আজকে যাচ্ছি না। আমি দুই একটি কথা বলতে পারি, যেটা বলছেন রতন ভাই আমি আসলে খুবই দুঃখিত, মানে দুঃখ না লজ্জা আমি বুঝতে পারি নাই, কিন্তু যে কেউ আন্দোলন করলে বিরোধী দল তাদেরকে সমর্থন দিতেই পারে। আওয়ামী লীগ 16.5 বছর ক্ষমতায়, বিশ্বাস করেন এই যে এতগুলো বিরোধী দল একটা কার্যকর দায়িত্বশীল জনগণের পক্ষে আন্দোলন করে তুলতে পারলো না। তারা কোন সময় সুবিধাগুলো নিল? 18 সনে কোটা বিরোধী আন্দোলনে, নিরাপদ সড়ক আন্দোলনে, 5ই মে হেফাজতের আন্দোলনে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান বিরোধী দল। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে পছন্দ করি না, কিন্তু দলগুলো জনসম্পৃক্ততা না হওয়া থাকার কারণে, নিজেদের উপর আস্থা না থাকার কারণে তারা কিন্তু জনসমাবেশ করতে পারে না। ছাত্রদের আমি দেখেছি, তাদের আমি চিনিও না কোনোদিন, এখন তো 2-4 জনকে চিনি, তাদের না আছে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, না আছে কোনো নেতার তকমা, না আছে কোনো জাতীয় পরিচিতি, তাদের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসলো। আর দুঃখ লাগে বাংলাদেশের এত দল নিজেদের বড় বড় দল বলে দাবি করে, অনেক দল বিভিন্নভাবে বিভিন্নদের দাবি করে, বড় বড় কথা বলে, তারা ডাকলে লোক আসে না, কারণ মানুষের আস্থাটা দায়িত্বশীল বিরোধী দল না থাকার জন্য কমে গেছে, এবং তারাও সেই জন্য পরজীবী বা পরগাছার মতো অন্যের উপর ভর করতে চায়, যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য। সরকারকে দোষারোপ করলে হবে না, সরকার চাইতেই পারে বা সরকারকে দোষারোপ করতেও পারেন, কিন্তু বিরোধী দলও সেই দোষারোপ থেকে মুক্ত হতে পারেন না, কখনোই না। সুতরাং সেটাও বাংলাদেশের রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য কতটুকু ভালো, সেটাও আমার মনে হয় বিরোধী দলকে পর্যালোচনা করা দরকার আছে। আপনি একটা ব্যাপার খেয়াল করবেন, শেষ করে দিব আমি, সেটা হচ্ছে দেখেন এই আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন ব্যর্থতা ফুটে উঠেছে। 50 বছরের বিরোধী দলে থাকা দলটি কিন্তু সাথে সাথে আলোচনায় বসেছে, পর্যালোচনায় বসেছে, কেন আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ততটা সফল হইনি। কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা কার্যালয়গুলোকে কিন্তু সভা হচ্ছে এবং একে অপরের দোষ পাচ্ছে, এটা গণতন্ত্র। কিন্তু আজকে পর্যন্ত এই বিরোধী দলকে কখনো শুনেছেন যে তারা কখনো ভুল করেছে বা নিজেদের নিয়ে বসে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে কিভাবে আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া? যতদিন পর্যন্ত না আমরা ভুল থেকে শিক্ষা নিব, ততদিন পর্যন্ত বর্তমান অবস্থায় টিকে থাকবে। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আপনি শুনলেন ডক্টর হাবিব মিল্লাত বিরোধী দলের ভূমিকা নিয়ে একটু মানে অসন্তোষ প্রকাশ করলেন, দুঃখ প্রকাশ করলেন যে কেন তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আপনিও কি তাই মনে করেন তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না? আমার প্রশ্ন কার্যকর ভূমিকা আছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করিনি। আমি দুঃখ প্রকাশ করছি একটা কাজ, শেষ কথা শেষ করিনি, কিন্তু কারো ঘাড়ে ভর করে তারা করতে চায়, নিজেরা পারে না। নতুন ভাই একটু থামেন, উনি জানেন কি বলবেন শুনি। আপনি কেন? আমি কিন্তু দুঃখ, ওনারা যে সফল হন না তাতে আমি খুশি, তাতে দুঃখ প্রকাশ করি নাই। আমি দুঃখ প্রকাশ করেছি যে কেন তাদের অন্যের ঘাড়ে বারবার সর হয়ে কাজটি সমাধান করার চেষ্টা করতে হবে, নিজেরা না পেরে, এই জন্য দুঃখ করেছি আমি। জি জি, আপনি এই সম্পর্কে বলেন। আমি যেটা বলছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা কথা বলেছেন যে যদি কারফিউ না দিতাম তাহলে ওই শ্রীলঙ্কার মতো গণভবন দখল করে ফেলতো। তাহলে আতঙ্কটা কোথায় দেখেছেন? একটা দিক। 2 নম্বর হচ্ছে পৃথিবীর সমস্ত দেশে এই সমস্ত গণ আন্দোলনে হাজারে হাজারে লাখে লাখে মানুষ নামে। আমেরিকাতে কয়েকদিন আগে আমরা দেখলাম না যে সরকারের ভূমিকা আর অথবা বিরোধী দলের ভূমিকা যাই থাকুক না কেন, 150টা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাঁবু খাটিয়ে গাজার প্যালেস্টাইনদের পাশে গিয়ে দাঁড়ালো। ফলে এই ধরনের সামাজিক আন্দোলনে লক্ষ কোটি মানুষ নামে, এটা ঠিক, বাংলাদেশেও নেমেছে। কিন্তু যে দমন পীড়নের রাজনীতিটা বাংলাদেশে চলছে এবং বাংলাদেশের ইতিহাসে এটাও প্রমাণিত হলো যে এত দীর্ঘদিনের একটা পোড় খাওয়া রাজনৈতিক দল তার কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতার শেষ আশ্রয় হিসাবে কারফিউ, তারপরে সেনাবাহিনী, বর্ডার গার্ড, এগুলোকে দিয়ে রক্ষা পেতে হয়। ফলে এটা আমাদের সবার জন্যই, বিরোধী দলে যারা আছি আমরা তারাও জনগণকে কেন টানতে পারছি না, এটাও যেমন একটা দিক। যারা ক্ষমতায় আছি
তারাও যে ক্ষমতায় থেকে মানুষকে স্বস্তিতে থাকতে দিতে পারে নাই সেটাও ফুটে উঠেছে। ফলে ছাত্ররা জি। কিন্তু আমাদের সবার চোখ খুলে দিয়েছে, এটা থেকে আমরা যেন একটু সত্যটা দেখতে পাই। জি, আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি যে এখন যে অবস্থা আছে, এই অবস্থায় আমাদের ভবিষ্যৎ কি আসলে, কি করণীয়, সরকারের কি করণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয়, এবং ছাত্রদের প্রতিও আপনার কি উপদেশ? যেমন ধরুন আজকে একটু আগে এখনই খবর দেখলাম ফরিদপুরে ডিবি অফিসের ওসির সামনে বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এইরকম যদি ডিবির দায়িত্ব হয় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, তাহলে ছাত্রদের মধ্যে অসন্তোষের আগুনটা কিন্তু তুষের আগুনের মতোই জ্বলবে। অপমান মানুষ ভুলতে পারে না। ফলে অপমানিত একটা অ্যাংরি জেনারেশন, যেটা অনেকে এখন বলছেন যে আমাদের জেনারেশন জেড বা এটা একটা অ্যাংরি জেনারেশন যে তৈরি হচ্ছে, এটা দায় কিন্তু আমাদের সবার নিতে হবে। এবং এই জেনারেশন একদিকে যেমন বিক্ষুব্ধ থাকবে, এই জেনারেশন তো একসময় রাজনীতি বিমুখও থাকবে। ফলে আমাদের সবারই ভূমিকা পালন করা উচিত। আমরা যা বলছি তা যেন যথাযথভাবে পালন করি। তাদের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো মেনে নেওয়া হয়েছে বলছেন সরকার, তা যদি মেনে নেওয়া হয় তাহলে তাদের উপর গ্রেপ্তার, নির্যাতন এগুলো বন্ধ করা উচিত। ইন্টারনেট গেটওয়ে নামে যে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেটটা ওপেন করা উচিত। বিশ্ববিদ্যালয়কে খুলে দেওয়ার একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত। আর সবচেয়ে বড় কথা, আমরা তো কারোর জীবন ফিরিয়ে দিতে পারবো না, অন্তত যাদের জীবন গেল তাদের এই জীবন দানটাকে কখনো যেন উপহাস, অপমান এবং অবজ্ঞা না করি। এবং কাউকে দুর্বৃত্ত বলার আগে বলতে হবে এই যে শ্রমজীবী মানুষ। আমরা তো একটা আরেকটা সমস্যা এখানে দেখলাম যে ছাত্রদের পাশাপাশি একটা বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, তারা কেউ কর্মক্ষেত্রে যেতে কিংবা কেউ আসতে কিংবা কেউ কর্মক্ষেত্রে প্রবেশ করতে গিয়েও তারা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ফলে এই মানুষগুলোর জীবন এবং জীবিকার ব্যাপারে একটা দায়িত্ব নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা যে কোটার যে বিষয়টা, আমরা মনে করি এখনো কিছুটা অস্পষ্টতা থেকে গেল। কারণ আমাদের সংবিধানের 28 এবং 29 অনুচ্ছেদে অনগ্রসর অংশের ব্যাপারে যে কথাটা বলা আছে, কোটায় কিন্তু আমাদের নারী কোটার বিষয়টা উল্লেখ করা হয় নাই। এটা সরকারের এই ক্ষেত্রে প্রজ্ঞাপনটাকে আরো একটু যুক্তিসঙ্গতভাবে এটা করা দরকার। তা না হলে কিন্তু আদালতে আমার এটা একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে যে আমাদের নারী কোটার ব্যাপারে সরকারের এবং রাষ্ট্রের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটা কিন্তু আমাদের এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক ফলে ধন্যবাদ। সেই দিকটাও খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ জনাব হাবিব মিল্লাত, আপনার কাছে আমি আসছি যে আপনার শেষ পরামর্শটা কি, যে এখন সরকারের কি করণীয়, কি করা উচিত, অথবা ছাত্রদের কি করা উচিত, অথবা সাধারণ মানুষের যে অস্থিরতা, যে তাদের মধ্যে আতঙ্ক, সেটা দূরীকরণ কিভাবে সম্ভব হতে পারে? প্রথমত একটি কথা বলে নেই আমি, যে এই যে বললো যে আবার কোর্টে যেতে পারে, একদম সুস্পষ্টভাবে বলে রাখি, কোর্টের এখতিয়ারের বাইরের কোনো ইস্যুতে কোর্টের হস্তক্ষেপ সাধারণত করে না। দ্বিতীয়ত, এই আর কোটার সম্বন্ধে যে সিদ্ধান্ত হয়েছে নির্বাহীতে, এটা কিন্তু একদম স্থির কোনো জিনিস না, এটা ডাইনামিক প্রসেস। 5 বছর পর যেটা পরিবর্তন হবে না যুগের পরিবর্তনের সাথে সাথে, সেটা সব দেশেই হয়, বাংলাদেশে হতে পারে। সুতরাং এটা নিয়েও কোনো ওইভাবে কথা বলাটা ঠিক হবে না। এখন যে কথাটি বলা হয়েছে যে আপনারা কিন্তু, এটা কিন্তু সত্য কথা। এই জন্যই কিন্তু আওয়ামী লীগ বসছে যে আমাদের মধ্যে দুর্বলতা কোথায়, যে কেন গণভবনে কারফিউ দিতে হয়েছে জনজীবনে বানানোর জন্য। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন, তিনি কিন্তু উপলব্ধি থেকে বলেছেন, এই উপলব্ধি থেকে কিন্তু পার্টি অফিসে মিটিং হচ্ছে প্রতিদিন, যে নিজেদের মধ্যে দুর্বলতা খুঁজে বের করার জন্য। অন্য কোন দলের মধ্যে এটা কিন্তু আমি দেখিনি। আর আপনি যেটা বলছেন এখন কি করা দরকার, সুস্পষ্টভাবে এটা সত্যিকার অর্থে যে কোটা যে দাবিটি ছিল সেটা সম্পূর্ণভাবে মানা হয়েছে, কিন্তু এর জন্য যে ক্ষতটি সৃষ্টি হয়েছে, সেই ক্ষত প্রশমন ছাড়া এ থেকে মুক্তির কোনো উপায় নেই। হয়তো বড় আন্দোলন আর হবে না, হয়তো বড় কিছু আর হবে না, কিন্তু মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, মানুষ বেকার হয়েছে, মানুষ দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। তাদের যে কষ্ট দুঃখ, এইটা যদি মন দিয়ে অন্তর দিয়ে সকলে মিলে আমরা বুঝতে পারি, তাহলে হয়তোবা এবং সেই অনুযায়ী কাজ করতে পারি, তাই হলে হয়তো ক্ষত থেকে উঠে আসা সম্ভব। কিন্তু জাতীয় জীবনে যে ক্ষতটা তৈরি হয়েছে, এই ক্ষত শুকাতে আসলে বেশ কিছুদিন সময় লাগবে বলে আমার ধারণা। জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর হাবিব মিল্লাত, ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দুজন অতিথি তাদের মতো করে বিষয়টাকে মূল্যায়ন করলেন, এবং আপনারাও নিশ্চয়ই প্রত্যেকেই মূল্যায়ন করছেন। আমরা কি বললাম, আমাদের অতিথিরা কি বললেন, সেটাই আপনাদের জন্য সবসময় গ্রহণীয় হবে সেরকমটা আমি মনে করি না, এরকম হওয়া উচিত নয়। আপনাদের নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব একটা বিশ্লেষণ আছে। আমি আশা করব আপনারা ওনাদের বক্তব্যের সঙ্গে আপনাদের নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব মূল্যায়নকে মিলিয়ে নেবেন, এবং মিলিয়ে যদি সম্ভব হয় তাহলে আরেকটা তৃতীয় মতামতের দিকে ধাবিত হবেন, অথবা নিজেরা আরেকটা সিদ্ধান্ত নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।
আগামী সপ্তাহে আবার কথা হবে, দেখা হবে। সবাইকে ধন্যবাদ।